এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর বিএসটিডির পার্ট এ অর্থাৎ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। আজকে আমরা করব তার 4th চ্যাপ্টার অর্থাৎ প্ল্যানিং এর পার্ট 1। এই চ্যাপ্টার শুরু করবার আগে আমরা জেনে নেব আমাদের সিলেবাসে কি কি আছে। এই চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে কনসেপ্ট, ইম্পর্টেন্স, লিমিটেশনস, প্ল্যানিং প্রসেস, টাইপস অফ প্ল্যান, তার অবজেক্টিভস, স্ট্র্যাটেজি, পলিসি, প্রসিডিওর, মেথড, রুল, বাজেট অ্যান্ড প্রোগ্রাম। এবারে আমরা দেখে নেব আমাদের মার্কস ডিভিশন। এই চ্যাপ্টার থেকে আমাদের আসবে 2টো কোয়েশ্চেন 1 মার্কের এবং একটা কোয়েশ্চেন 4 মার্কের। সুতরাং এখান থেকে আমাদের মার্কস অ্যালোটেড হচ্ছে 6। চলো এবার আমরা জেনে নিই প্ল্যানিং বলতে আমরা কি বুঝি অর্থাৎ কনসেপ্ট অফ প্ল্যানিং। অল বিজনেস ফার্মস উড লাইক টু বি সাকসেসফুল, ইনক্রিজ দেয়ার সেলস অ্যান্ড আর্ন প্রফিটস। সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানই সাকসেসফুল হতে চায়, তার জন্য তারা তাদের সেলসকে ইনক্রিজ করতে চায় যাতে তারা অনেক প্রফিট আর্ন করতে পারে। All managers dream of this and strive to achieve their goals. প্রত্যেকটা ম্যানেজারেরই স্বপ্ন থাকে তার প্রতিষ্ঠানকে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেওয়া। To turn these dreams into reality, managers need to work hard in thinking about the future, in making business predictions and achieving targets. এই সমস্ত লক্ষ্য পূরণের জন্য প্রত্যেক ম্যানেজারকেই ভবিষ্যতের কথা ভাবতে হয়, যেটা প্রতিষ্ঠানকে প্রেডিকশন করতে সাহায্য করে। এই প্রেডিকশন যত প্রপার হবে প্রতিষ্ঠান তত টার্গেট খুব সহজেই অ্যাচিভ করতে পারবে। Dreams can be turned into reality only if business managers think in advance on what to do and how to do it. এই সমস্ত কিছু প্রেডিকশন তখনই সম্ভব হবে যখন বিজনেস ম্যানেজার্সরা অ্যাডভান্স ওয়েতে ভাবতে পারবে যে তাদের কি করতে হবে এবং সেই কাজটা কিভাবে অ্যাচিভ করতে হবে। দিস ইজ দ্য এসেন্স অফ প্ল্যানিং। এটাই হচ্ছে প্ল্যানিংয়ের সারবস্তু। প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। প্ল্যানিং বলতে আমরা বুঝি খুব অ্যাডভান্সে ভাবাকে, যে প্রতিষ্ঠানকে কি করতে হবে এবং কিভাবে অ্যাচিভ করতে হবে। ইট ইজ ওয়ান অফ দ্য বেসিক ম্যানেজেরিয়াল ফাংশনস। ম্যানেজমেন্টের যত ফাংশনস রয়েছে প্ল্যানিংকে তার মধ্যে তার বেসিক ফাংশন হিসেবে ট্রিট করা হয়। Before doing something, the manager must formulate an idea of how to work on a particular task. মানে কোনো কার্য শুরু করবার আগে ম্যানেজারকে ফর্মুলেট করতে হবে একটা আইডিয়া, যার ওপর বেস করে প্রতিষ্ঠানটা নির্ভর করবে যে তারা কিভাবে সেই টাস্কটাকে পূরণ করতে পারবে। Thus, planning is closely connected with creativity and innovation. যেহেতু আমরা বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎকে প্রেডিক্ট করব, সেই জন্য প্ল্যানিং বলতে আমরা ক্রিয়েটিভিটি এবং ইনোভেশনকেও কিন্তু বুঝে থাকি। Planning seeks to bridge the gap between where we are and where we want to go. সুতরাং আমরা বা প্রতিষ্ঠানটি বর্তমানে কোথায় আছে এবং ভবিষ্যতে কোথায় যেতে চায় সেই যে গ্যাপ, সেটার মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে থাকে। প্ল্যানিং ইজ হোয়াট ম্যানেজার্স অ্যাট অল লেভেলস ডু। প্ল্যানিং বলতে সেই জিনিসটাকেই বোঝায় যেটা ম্যানেজাররা প্রত্যেকটা স্তরে করে থাকে। Planning thus involves setting objective and developing appropriate course of action to achieve these objectives. সুতরাং প্ল্যানিং বলতে আমরা বলে থাকি কোনো প্রতিষ্ঠানের অবজেক্টিভ বা লক্ষ্য স্থিরীকৃত করা এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন সেটাকে ডেভেলপ করা। প্ল্যানিং প্রোভাইডস a rational approach for achieving predetermined objective. সুতরাং প্ল্যানিংকে আমরা বলে থাকি একটা র্যাশনাল অ্যাপ্রোচ, যেটা কোনো অর্গানাইজেশনকে তার প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ অ্যাচিভ করতে সাহায্য করে থাকে। The plan that is developed has to have a given time frame, but time is a limited resource.
একটা প্ল্যান বলতে আমরা সেই জিনিসটাকেই বুঝে থাকি যেটা একটা প্রতিষ্ঠান ডেভেলপ করে থাকে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য, কারণ এখানে টাইম পিরিয়ডটা ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। If time factor is not taken into consideration, conditions in the environment may change and all business plans may go waste. কারণ সময়টাকে যদি আমরা কনসিডার না করি তাহলে হতেই পারে সময়ের পরিবর্তনের সাথে সাথে সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো চেঞ্জ হয়ে যাবে। আর একবার যদি সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো চেঞ্জ হতে শুরু করে তাহলে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটা কিন্তু কোনো মতেই আর ফ্রুটফুল হবে না। Planning will be a futile exercise if it is not acted upon or implemented. সুতরাং একটা প্ল্যান করার পর যদি তার প্রপার ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে সেটাকে কিন্তু আমরা প্রতিষ্ঠানের ওয়েস্টেজ হিসেবেই ট্রিট করে থাকি। এবারে আমরা জেনে নিই আমাদের প্রতিষ্ঠানের জন্য প্ল্যানিং কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। প্ল্যানিং প্রোভাইডস ডাইরেকশনস। প্ল্যানিংয়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান ডিসাইড করতে পারে তাদেরকে কি করতে হবে। সুতরাং প্রতিষ্ঠানটির অবজেক্টিভ ডিটারমাইনিংয়ের ক্ষেত্রে প্ল্যানিংয়ের ভূমিকা অসামান্য এবং সেটা সম্পর্কে প্ল্যানিং একটা সুস্পষ্ট গাইডলাইন দেয় যে তারা কোন কাজ করতে চায় এবং সেটা কিভাবে করা সম্ভব। যদি কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য স্থির থাকে তবে তার এমপ্লয়িজরা বুঝতে পারবে তাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে সেই লক্ষ্য পূরণ করবার জন্য। তার জন্যই প্রতিষ্ঠানটির এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টসের মধ্যে কোঅর্ডিনেশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু প্ল্যানিং যদি প্রপারলি করা না হয়ে থাকে তবে কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারবেন না, ফলে প্রতিষ্ঠানটিও কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। প্ল্যানিং রিডিউসেস দ্য রিস্ক অফ আনসার্টেনটি। প্ল্যানিং বলতে আমরা ব্যবস্থাপনার সেই কাজকেই বুঝে থাকি যা ম্যানেজারকে ভবিষ্যতের দিকে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং কি কি চেঞ্জেস হতে পারে তা দেখাতেও আগে থেকেই সাহায্য করে থাকে। প্ল্যানিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কোন কোন কার্য সমাধা করতে হবে সেটা আগে থেকেই বোঝা যায়। তাই পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কিভাবে নিজেকে মানিয়ে নেবে তাও ডিসাইড করতে পারে। পরিস্থিতির পরিবর্তন রোধ করা কোনোদিনই সম্ভব নয়, কিন্তু পরিবর্তন প্রেডিকশন করা সম্ভব। প্ল্যানিংয়ের মাধ্যমে ম্যানেজমেন্ট কিন্তু সেই কাজই করে থাকে। নেক্সট, প্ল্যানিং রিডিউসেস ওভারল্যাপিং অ্যান্ড ওয়েস্টফুল অ্যাক্টিভিটিস। প্ল্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্ট, সাব ডিপার্টমেন্ট, ডিভিশনস এবং অ্যাক্টিভিটিসের ভিতর কোঅর্ডিনেশন করা সম্ভব হয়ে পড়ে। তার ফলে কনফিউশন কমে যায়। কনফিউশন কমে যাওয়ার অর্থ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের এলিমিনেশন। প্ল্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন কাজের একটা ক্ল্যারিটি পাওয়া যায় যা প্রতিষ্ঠানের কাজটিকে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে কোথাও কোনো ইনএফিসিয়েন্সি হলে তার ডিটেকশন অনেক সহজেই করা যেতে পারে এবং যত তাড়াতাড়ি ডিটেকশন করা সম্ভব হবে তত প্রপার ওয়েতে কারেক্টিভ মেজার নেওয়াও সম্ভব হবে। প্ল্যানিং প্রমোটস ইনোভেটিভ আইডিয়াস। যেহেতু এটি ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ, তাই কোনো আইডিয়া জেনারেট হলে প্ল্যানিংয়ের মাধ্যমে সেটাকে কংক্রিট প্ল্যানে কনভার্সন করা সম্ভব হয়। এটি ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন, কারণ এটাই শুধুমাত্র ভবিষ্যৎ কার্যাবলীর গাইডেন্স হিসেবে কাজ করে থাকে, যার উপর ডিপেন্ড করে প্রতিষ্ঠানটির গ্রোথ, প্রসপারিটি সমস্ত কিছুই নির্ভর করে। প্ল্যানিং ফেসিলিটেটস ডিসিশন মেকিং। প্ল্যানিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ লক্ষ্য স্থির হয় এবং সেই কার্য সমাধান করবার জন্য অল্টারনেটিভ যে ওয়ে আছে তার মধ্যে কোনটি প্রপার ওয়ে সেটি জানা যায়, কারণ ম্যানেজার এক্ষেত্রে প্রত্যেকটা অল্টারনেটিভ যে ওয়েসগুলো থাকে তার প্রপার অ্যানালিসিস করে এবং তারপর সেটাকে চুজ করে। প্ল্যানিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির টার্গেট সেট হয় এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎও নির্ধারিত হয় প্ল্যানিংয়ের মাধ্যমেই। প্ল্যানিংয়ের মাধ্যমে একটা প্রতিষ্ঠান বিভিন্ন রেশনাল ডিসিশনও কিন্তু নিতে পারে। প্ল্যানিং এস্টাবলিশেস স্ট্যান্ডার্ডস ফর কন্ট্রোলিং।
প্ল্যানিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির লক্ষ্য স্থির করা হয় এবং সেই লক্ষ্য পূরণ করবার জন্য ম্যানেজমেন্টের বাকি কার্যাবলীর সাহায্য নেওয়া হয়। প্ল্যানিংয়ের মাধ্যমে একটা লক্ষ্য স্থির করা হয়, যার ওপর বেস করে অ্যাকচুয়াল পারফরমেন্সও কিন্তু মেজার করা হয়। তারপরে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল পারফরমেন্সের কম্পেয়ার করে ম্যানেজমেন্ট বুঝতে পারে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে নাকি কোথাও কোনো অসুবিধা আছে। সুতরাং প্ল্যানিং ছাড়া কন্ট্রোলিং কোনো মতেই করা সম্ভব নয়, কারণ যদি কোনো স্ট্যান্ডার্ড ফিক্স না করা থাকে তাহলে আদৌ কোথাও ডেভিয়েশন হচ্ছে কি না তা জানা সম্ভব হবে না, এবং ডেভিয়েশন জানা সম্ভব না হলে কোনো মতেই সেটাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। এটা তো গেল প্ল্যানিং আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, কিন্তু যে কোনো জিনিসের মতো প্ল্যানিংয়েরও কিছু লিমিটেশনস আছে। তাহলে আমরা দেখে নিই অর্গানাইজেশনের পক্ষ থেকে প্ল্যানিংয়ের লিমিটেশনসগুলো কী কী। ফার্স্ট ওয়ান হচ্ছে প্ল্যানিং লিডস টু রিজিডিটি। কোনো প্রতিষ্ঠানে প্ল্যানিং করা হয়ে থাকলে সেটা একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য করা হয়ে থাকে, তার অবজেক্টিভও স্পেসিফিক থাকে, কারণ এর ওপর নির্ভর করেই ভবিষ্যতের কর্মপদ্ধতি ডিসাইডেড হবে। সেই পদ্ধতি পরিবর্তনের ক্ষমতা হয়, তাহলে ম্যানেজারের ক্ষেত্রেও সেই সমস্ত প্ল্যানকে সবসময় চেঞ্জ করা সম্ভব হবে না, কারণ প্ল্যান সবসময় ফ্লেক্সিবল হওয়া উচিত, কারণ পরিবর্তিত সিচুয়েশনের সাথে সেটা মানিয়ে নিতে পারবে। সিচুয়েশন চেঞ্জ হলেও যদি প্রিডিটারমাইন্ড প্ল্যান কখনো চেঞ্জ করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে কখনোই উপকারী হবে না। নেক্সট হচ্ছে প্ল্যানিং মে নট ওয়ার্ক ইন এ ডাইনামিক এনভায়রনমেন্ট। আমরা জানি একটা প্রতিষ্ঠানকে যে এনভায়রনমেন্টের মধ্যে কাজ করতে হয় সেটা সবসময় ডাইনামিক হয়ে থাকে, কারণ সেই এনভায়রনমেন্টের ভেতর বিভিন্ন রকম ফ্যাক্টরস থাকে, যেমন ইকোনমিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল ইত্যাদি, এবং এগুলোও কিন্তু সবসময় পরিবর্তনশীল। মনে করো কোনো দেশের ইকোনমিক পলিসি যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় বা মনে করো পলিটিক্যাল পার্টির কোনো পরিবর্তন ঘটলো, তবে সেক্ষেত্রে সেই দেশের প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু সেগুলো আগে থেকেই বোঝা কখনোই সম্ভব হবে না। শুধু তাই নয়, মার্কেটের কম্পিটিশনের উপরেও ফার্মের প্রেডিকশন, সেলস প্রভৃতি নির্ভর করে। সুতরাং কোম্পানির বাজেটও পরিবর্তনশীল হতে হবে, কিন্তু প্ল্যানিংয়ের মাধ্যমে সব চেঞ্জেস প্রেডিক্ট করা যায় না বলে সেটা কখনোই প্রতিষ্ঠানের পক্ষে সর্বক্ষেত্রে উপযোগী সেটা বলা যাবে না। নেক্সট, প্ল্যানিং রিডিউসেস ক্রিয়েটিভিটি। সাধারণভাবে তোমরা জানো যে কোনো ম্যানেজেরিয়াল ডিসিশন একদম টপ লেভেল ম্যানেজমেন্টে নেওয়া হয়, তারপর মিডিল লেভেল এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট সেগুলোকে শুধুমাত্র ইমপ্লিমেন্ট করে থাকে। কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সেই প্ল্যান চেঞ্জ করা কখনোই তাদের লোয়ার লেভেল ম্যানেজমেন্টের পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমাদের ক্ষেত্রে এখানে যে ক্রিয়েটিভিটির ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সবসময় বিঘ্নিত হবে। নেক্সট, প্ল্যানিং ইনভলভস হিউজ কস্ট। তোমরা আগেও দেখেছো যে প্ল্যানিং করতে গেলে আমাদের বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎকে অ্যানালিসিস করতে হয়, তাই এই সমস্ত ক্ষেত্রে অ্যানালিসিস করবার জন্য আমাদের বিভিন্ন রকম মেজারমেন্টের দরকার হয়, অনেক লোককে অ্যাপয়েন্ট করতে হয় যাদের স্পেশালাইজড নলেজ থাকে, তাদের রেমুনারেশন প্রোভাইড করতে হয়, প্রত্যেকটা সিচুয়েশনকে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইজ করতে হয়, তাহলে এগুলোর মধ্যে প্রচুর কস্ট ইনভলভ থাকে। তাহলে এই কস্টটা কিন্তু একটা প্রতিষ্ঠানকে ইনকার করতে হয়। এটা তখনই এই কস্ট ইনকার করাটা প্রতিষ্ঠানের পক্ষে বেনিফিটেড হবে যখন সে এর ওপর বেস করে এমন ডিসিশন নিতে পারবে যার থেকে সে ম্যাক্সিমাম বেনিফিট অ্যারাইজ করতে পারবে। কিন্তু প্রতিষ্ঠানের পরিবর্তন যদি হয়ে থাকে বা সিচুয়েশনের যদি পরিবর্তন হয়ে থাকে বা প্রপার অ্যানালিসিস যদি না করা হয়ে থাকে তাহলে এই সমস্ত কস্ট ইনকার করা হলেও প্রতিষ্ঠানটা কিন্তু সেই রকমভাবে প্রফিট জেনারেট করতে পারবে না, ফলে সেটা প্রতিষ্ঠানের পক্ষে মোটেই উপকারী হবে না। নেক্সট, প্ল্যানিং ইজ এ টাইম কনজিউমিং প্রসেস। প্ল্যানিং বলতে আমরা বেসিক্যালি একটা অ্যানালিটিক্যাল কাজকে বুঝে থাকি। এই অ্যানালিটিক্যাল কাজের প্রত্যেকটা স্টেপকে অ্যানালিসিস করবার জন্য সেটা অনেক টাইম কনজিউমিং হয়ে থাকে, কিন্তু এই সমস্ত টাইম কনজিউমিংয়ের যে মেথডটা আমরা ফলো করছি সেটার জন্য প্রতিষ্ঠানটার সমস্ত ক্ষেত্রে উপকার নাও হতে পারে।
প্ল্যানিং ডাজ নট গ্যারেন্টি সাকসেস। সাধারণভাবে কি বলা হয়, প্ল্যানিং হচ্ছে একটা বেসিক স্টেপ যার ওপর বেস করে একটা প্রতিষ্ঠান তার সাকসেসে পৌঁছাতে পারবে। কিন্তু প্ল্যানিং যদি প্রপার ওয়েতে না করা হয়ে থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান সেই সাকসেসে পৌঁছাতে পারবে না। অনেক সময় হয়তো একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে প্ল্যানিং করা হচ্ছে, কিন্তু তারপরে কোনো এমার্জেন্সি সিচুয়েশান অ্যারাইজ হয়ে গেল বা অন্য কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জেস হলো, তার জন্য কিন্তু যে প্ল্যানটা হয়তো করা হয়েছিল সেটা আর অর্গানাইজেশনের জন্য ফ্রুটফুল হবে না। কিন্তু প্রতিষ্ঠান যদি সেই এনভায়রনমেন্টাল চেঞ্জেসটা হওয়ার সাথে সাথেই তার এগেনস্টে স্টেপ না নিতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রচুর টাইম কস্ট ইনভলভ হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটা কিন্তু কম্পিটিশনের মার্কেটে পিছিয়েই পড়বে। এবারে আমরা দেখব এই যে প্ল্যানিং আমরা করে যাচ্ছি, সেই প্ল্যানিং করবার জন্য আমাদের কিছু স্টেপস রয়েছে, সেগুলোকে আমরা এবার আলোচনা করার চেষ্টা করব। এবারে আমরা দেখে নিই স্টেপসগুলো কি কি। সেটিং অবজেক্টিভস। ফার্স্ট এবং ফরমোস্ট স্টেপ হচ্ছে একটা প্রতিষ্ঠানের অবজেক্টিভকে সেট আপ করা। প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু সার্টেন অবজেক্টিভস থাকে। এই অবজেক্টিভসটার উপর বেস করেই পুরো অর্গানাইজেশন রান করে। শুধু তাই নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ইউনিট উইদিন দ্য অর্গানাইজেশন সেই অবজেক্টিভটাকে অ্যাচিভ করতে চায়। অবজেক্টিভ বা গোলটা যদি প্রতিষ্ঠানের পক্ষে স্পেসিফাই করে দেওয়া না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্ল্যানিং করাটা আমাদের ক্ষেত্রে ফ্রুটফুল হবে না। নেক্সট হচ্ছে ডেভেলপিং প্রিমাইসেস। সাধারণভাবে আমরা যেহেতু বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎকে প্ল্যান করি, তাই আমাদের কিছু অ্যাজামশনস নিতে হয়। এই অ্যাজামশনসগুলোকেই আমরা ম্যানেজমেন্টের ভাষায় প্রিমাইসেস বলে থাকি। প্রিমাইসেসগুলো বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে। হতে পারে সেই কিছু অ্যাজামশন থাকবে যেগুলো হয়তো সেই প্ল্যানের ক্ষেত্রে রেলিভেন্ট নয়, আবার কিছু অ্যাজামশন সেই প্ল্যানের ক্ষেত্রে ভীষণ রকমভাবে রেলিভেন্ট। তাই এই সমস্ত অ্যাজামশনসগুলো যখন করা হবে তখন আমরা কি অবজেক্টিভসকে অ্যাটেন্ড করতে চলেছি, তার জন্য আমরা কি ধরনের প্ল্যান করে চলেছি, সেগুলোর ওপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। যে সমস্ত ক্ষেত্রের ম্যানেজাররাই কিন্তু প্ল্যানিং করার সময় একই ধরনের অ্যাজামশন নেবেন যেটা সেই অবজেক্টিভটাকে ফুলফিল করতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে আমাদের আইডেন্টিফাইং অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন। একটা কাজ করবার জন্য বা একটা অবজেক্টিভকে অ্যাটেন্ড করবার জন্য অনেক রকমের কর্মপদ্ধতি অবলম্বন করা যায়। ম্যানেজমেন্টের এরপরের কাজ হচ্ছে খুঁজে বার করা যে কোন রকমের কর্মপদ্ধতি অবলম্বন করলে প্রতিষ্ঠানটা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। যদি সে এমন কোনো কর্মপদ্ধতি অবলম্বন করে থাকে যেটা প্রতিষ্ঠানটিকে সেই সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করবে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্ল্যানিংটা তাদের প্রপার ওয়েতে করা কোনো মতেই সম্ভব হবে না। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েটিং অল্টারনেটিভ কোর্সেস। আমরা যখন বিভিন্ন কর্মপদ্ধতির সন্ধান পেয়ে গেলাম তখন ম্যানেজমেন্টের কাজ হবে প্রত্যেকটা কর্মপদ্ধতিকে ইন্ডিভিজুয়ালি অ্যানালিসিস করা। কারণ প্রত্যেকটা কর্মপদ্ধতির নিজের কিছু সুবিধা এবং অসুবিধা থাকে। যেমন মনে করো তোমরা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে যাও, প্রত্যেকটার একটা রিস্ক থাকবে, তার রিটার্নও থাকবে। তাহলে তো কোনো পার্সন যখন কোনো ইনভেস্টমেন্ট করবে তখন সে এমনভাবেই ইনভেস্টমেন্ট করবে যাতে সে তার রিস্ক মিনিমাম হয় কিন্তু রিটার্ন ম্যাক্সিমাম হয়। সেরকমভাবে প্রত্যেকটা কোর্সেসকে যত অ্যানালিসিস করা যাবে তত তার মধ্যে যে প্রস অ্যান্ড কনস আছে সেগুলোকে প্রপার ওয়েতে জানতে পারা যাবে, যার মাধ্যমে ম্যানেজমেন্ট প্রপার ডিসিশন নিতে পারবে। নেক্সট হচ্ছে সিলেক্টিং অ্যান অল্টারনেটিভ। আমরা যখন প্রত্যেকটা অল্টারনেটিভকে ইভ্যালুয়েট করে নিলাম তখন আমরা দেখতে পারবো তার মধ্যে কোন অল্টারনেটিভটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোন অল্টারনেটিভটা নিলে অর্গানাইজেশন তার নির্দিষ্ট লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারবে। সাধারণভাবে যদি বলা হয় যে একটা অর্গানাইজেশনের মেন উদ্দেশ্য হচ্ছে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, তাহলে সেই রকমের প্ল্যানই অ্যাডাপ্ট করতে হবে যেখানে রিসোর্সেসের প্রপার ইউটিলাইজেশন হবে, ওয়েস্টেজ কম হবে, অ্যাজ এ রেজাল্ট প্রফিট ম্যাক্সিমাম হবে। সেটা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানটার প্ল্যানিংয়ের উপর ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান। প্ল্যান যত জেনারেট করাই হোক না কেন সেই প্ল্যানটা তখনই সার্থক হয় যখন সেটা প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করা হতে পারে।
এই স্টেপে বলা হয়ে থাকে প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে তাকে একটা অ্যাকশানে কনভার্ট করা, মানে সেটাই করা যেটার মাধ্যমে অর্গানাইজেশন তার নিজস্ব অবজেক্টিভটা ফুলফিল করতে পারবে। যদি মনে করো কোনো প্ল্যান থাকে যার মেন মোটো হচ্ছে প্রোডাকশানকে ইনক্রিজ করা, তাহলে সেক্ষেত্রে অনেক লেবার অনেক মেশিনারির দরকার হয়ে পড়বে। এই স্টেপটায় কি করবে অর্গানাইজেশন, সেই সমস্ত লেবারদের অ্যারেঞ্জ করবে এবং মেশিনারিকে প্রক্রিয়র করবে যাতে তার প্রোডাকশানটা ম্যাক্সিমাম হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ফলো আপ অ্যাকশান, এটাই হচ্ছে লাস্ট স্টেপ। একেবার আমার প্ল্যানটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল, তারপরে গিয়ে কি হবে, সেই যে প্ল্যানটা আমরা কাজে পরিণত করেছি তখন আমাদের দেখতে হবে যেটা আমরা করতে চেয়েছিলাম আর যেটা অরিজিনালি হচ্ছে সেটা কি অ্যাকর্ডিং হচ্ছে, অ্যাজ পার শিডিউল হচ্ছে নাকি নয়। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি কারেক্টিভ মেজার নেওয়া যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমরা এই অবধি আলোচনা করলাম, বাকি পার্ট আমরা পরের ক্লাসে আলোচনা করব।